মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি মাওয়া। আমার আজকের নিবেদন চার্লস ডিকেন্সের লেখা অলিভার টুইস্ট। আজকে গল্পটির তৃতীয় পর্ব। মিসেস কর্নি অনাথ আশ্রমে চাকরি করেন। তার স্বামী মারা গেছে। তিনি এখন একা একাই থাকেন। তিনিও ফাঁক পেলেই অনাথ আশ্রমের টাকা পয়সা খাবার দাবার চুরি করেন। এ বিষয়ে মিস্টার বাম্বলের সঙ্গে তার খুব মিল। মিস্টার বাম্বল মাঝে মাঝে তার সাথে গল্প করে যান। মিসেস কর্নি জানিয়েছেন তিনি এর মধ্যে বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছেন। সেই টাকা পয়সার লোভে মিস্টার বাম্বল আবার তাকে বিয়ে করার কথা ভাবছেন। একদিন মিসেস কর্নি বসে চা খাচ্ছেন। মিস্টার বাম্বল সামনে বসে বকবক করে যাচ্ছেন। এমন সময় ঝি এসে জানালো অনাথ আশ্রমের বুড়ি ধাই স্যালির শেষ অবস্থা। সে মরার আগে মিসেস কর্নিকে একবার দেখতে চায়। মিসেস কর্নি বাম্বলকে বসতে বলে ছুটলেন স্যালি বুড়ির ঘরে। অন্ধকার ঘরে নোংরা বিছানায় বুড়ি শুয়েছিল। দেখেই বোঝা যায় বেশিক্ষণ বাঁচবে না। জোরে জোরে শ্বাস ফেলছে। পাশে বসে আছে একজন ছোকরা ডাক্তার আর একজন বুড়ি। মিসেস কর্নিকে দেখে ছোকরা ডাক্তার বলল, আর কিছুক্ষণের মধ্যেই সব মিটে যাবে। ডাক্তার চলে গেলে মিসেস কর্নি স্যালি বুড়ির ঘরে বসে রইলেন। বেশ কিছুক্ষণ কেটে গেল। স্যালি বুড়ি সমানে শ্বাস টেনে যাচ্ছে। মিসেস কর্নি বিরক্ত হয়ে বললেন, ধুত, আর কতক্ষণ আমাকে এভাবে বসে থাকতে হবে। অন্য বুড়িটা বলল, বেশিক্ষণ নয়, মৃত্যু তার সময় মতো ঠিকই আমাদের সকলকেই ডেকে নেবে। মিসেস কর্নি খেঁকিয়ে উঠে বললেন, চুপ করো তুমি, আমার এসব বাজে কথা শোনার সময় নেই। এই বলে তিনি উঠতে যাচ্ছিলেন। স্যালি বুড়ি চোখ বড় বড় করে বলল, তোমার সাথে কিছু গোপন কথা আছে, ওকে যেতে বলো। মিসেস কর্নি সেই বুড়িকে ঘর থেকে যেতে বললেন। বুড়ি বেরিয়ে যেতে স্যালি চিঁচি করে বলল, শোনো মেয়ে, মরার আগে তোমাকে একটা গোপন কথা বলে যেতে চাই। কি গোপন কথা? ওই যে অনেক বছর আগে একটি মেয়ে এখানে এসেছিল না, তার একটি বাচ্চা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, মিসেস কর্নি বললেন। বাচ্চা হবার সময় আমিই তার কাছে ছিলাম। সে আমার কাছে সোনার একটা জিনিস রাখতে দিয়েছিল। বলেছিল যদি তার মৃত্যু হয় এটা যেন তার ছেলেকে দেওয়া হয়। সেই সোনার জিনিসটা কোথায়? সোনার জিনিসটা সোনার জিনিসটা স্যালিবুড়ি বিড়বিড় করতে করতে ঘোলাটে চোখে চেয়ে রইল। হ্যাঁ হ্যাঁ, বলো, সেই সোনার জিনিসটা কোথায়? স্যালিবুড়ি ঘোলাটে চোখে তাকিয়ে রইল। ওর শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এলো। গলায় ঘর ঘর শব্দ হতে লাগলো। কয়েকবার ছটফট করে ওর দেহটা স্থির হয়ে গেল। ব্যাস, মরবার আর সময় পেল না। বিরক্তিতে কুঁচকে গেল মিসেস কর্নির ঠোঁট। আর 2 মিনিট পরে মরলে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যেত। বিরক্তিতে গজগজ করতে করতে মিসেস কর্নি ঢুকলেন নিজের ঘরে। মিস্টার বাম্বল বললেন, তুমি যে বলছিলে তুমি কিছু টাকা পয়সা জমিয়েছ। তা জমিয়েছি কিছু, কেন? না, এমনি জিজ্ঞেস করছি, মানে সংসার চালাবার জন্যে। আচ্ছা, তুমি আর কি কি খরচ বাঁচাতে পারো? আমার মোমবাতিও কয়লার খরচ লাগে না। তাছাড়া বাড়ি ভাড়াও লাগে না। আশ্রমের চাকরির জন্য এই সুবিধাটা পাওয়া যায়। তা সুবিধাই বটে, এতেও অনেক খরচ বাঁচে। তাহলে বিয়েটা করেই ফেলা যাক, কি বলো? তা আপনার যেমন ইচ্ছা, মিসেস কর্নি লাজুক মুখে বললেন। বিয়ের ব্যাপারে খরচাই হচ্ছে আসল কথা। সে খরচ যদি বাঁচে তাহলে বিশেষ কোনো সমস্যাই থাকে না। আপাতত একটি সমস্যা থেকে উদ্ধার করুন। এখন আবার কিসের সমস্যা? বাম্বল অবাক হয়ে বললেন। স্যালিবুড়ি মারা গেছে, তাকে কবর দিতে হবে। আপনি কফিনের ব্যবস্থা করুন। বিয়ের কথার সঙ্গে সঙ্গে কফিনের কথা? মিস্টার বাম্বল একটু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো, যাই একবার সোয়ারবেরির বাড়িতে, তাকে একটা কফিন পাঠাবার কথা বলে আসি। মিস্টার বাম্বল বিরস মুখে চললেন সোয়ারবেরির বাড়ির উদ্দেশ্যে। এদিকে ফ্যাগিনের ডেরায় ফ্যাগিন খুব চিন্তার মধ্যে আছে। খবরের কাগজে সাইকোসের ডাকাতির খবর বের হয়েছে, আর সে ডাকাতি যে ব্যর্থ হয়েছে সে খবরও বেরিয়েছে। পুলিশ ওদের ধরবার জন্য হন্যে হয়ে ঘুরছে। ধরতে পারলে সব খবরই তো ফাঁস হয়ে যাবে। এইসব কথা ভেবে ফ্যাগিনের চোখে ঘুম নেই। ডেরায় বসেও মদ খাচ্ছিল। জ্যাক, চার্লস, বেটন আর চিটলিং বসে বসে তাস খেলছিল। সন্ধে হয়ে গেছে। এমন সময় মুখ গলা চাদরে ঢেকে সেখানে ঢুকলো টবি। এক মুখ দাড়ি, রুক্ষ চেহারা। ঘরে ঢুকেই মুখের চাদর সরিয়ে ফেলল। ফ্যাগিন অবাক হয়ে বলল, টবি, তুমি? টবি রুক্ষ গলায় বলল, আগে কিছু খেতে দাও, পুলিশের তাড়া খেতে খেতে জান শেষ।
ফ্যাগেন টবির সামনে কিছু খাবার রাখল। গোগ্রাসে খেতে লাগলো টবি। খেয়ে দিয়ে একটু সুস্থ হয়ে বলল, সাইকোস কোথায়? আর সেই ছেলেটা? ফ্যাগেন বলল, তাদের খবর তো তুমিই দেবে। আমি তো খবর পাবার আশায় বসে আছি। আমি ওদের খবর কিছুই জানি না, টবি ভাঙা গলায় বলল। সেদিন আমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। তা তো খবরের কাগজে পড়েছি। ব্যাপারটা কি হলো? আমরা অনেকটা এগিয়েছিলাম। বাড়ির লোকজন উঠে গুলি ছুড়ল। সাইকোস ছোড়াটাকে নিয়ে ছুটতে শুরু করলো। তারপর ফ্যাগেন উত্তেজনায় মদ খেতে ভুলে গেল। ছোড়াটার পায়ে বোধহয় গুলি লেগেছিল। ওদিকে বাড়ির লোকজন তাড়া করেছিল। সাইকোস শেষ পর্যন্ত ছোড়াটাকে এক খানার মধ্যে ফেলে কোথায় পালিয়ে গেল। ছোড়াটা বেঁচে আছে কি মরে গেছে কে জানে। সাইকোসের ডেরায় গিয়েছিলে? না, সেখানে যাবার সাহস নেই। পুলিশ ধরতে পারলে ছেড়ে খাবে। সাইকোসকে খুঁজে বের করতেই হবে, ফ্যাগেন বলল। আমি এখনই যাচ্ছি ওর ডেরায়। এই বলে ফ্যাগেন লাফিয়ে উঠে ছুটে বাইরে বেরিয়ে গেল। একটা গাড়ি ভাড়া করে পৌঁছে গেল সাইকোসের ডেরায়। ভিতরে ঢুকে দেখে ন্যান্সি মুখ শুকনো করে বসে আছে। ফ্যাগেনকে দেখে দৌড়ে এলো। বিলের খবর কি? এখানে আসেনি? না, তার কোনো পাত্তা নেই। তুমি কিছু জানো তার খবর? কিছুই জানি না। টবি এসেছিল, তার মুখে যেটুকু শুনেছি। কি শুনেছ বলো? ফ্যাগেন তখন সব কথা খুলে বলল। সব শুনে ন্যান্সি চিন্তিত মুখে বসে রইল। ফ্যাগেন বলল, সে হতভাগা ছোড়াটার কি হলো কে জানে। খানার মধ্যে ফেলে দেওয়া হয়েছে শুনলাম। ও কি আর বাঁচবে? ন্যান্সি বলল, নিশ্চয়ই বাঁচবে। আমাদের সঙ্গে থাকলে যেভাবে বাঁচত তার চেয়ে ভালোই বাঁচবে। ফ্যাগেন গোমরা মুখে বলল, আমি যাচ্ছি। সাইকোসেলের সঙ্গে সঙ্গে খবর দিও। এই বলে সে আবার নিজের ডেরার দিকে পা বাড়ালো। অলিভারকে নিয়ে সাইকোস যে বাড়িটায় ডাকাতি করতে এসেছিল, সে বাড়ির মালিক মিসেস সেইলি। তার প্রচুর ধন সম্পত্তি। বাড়িতে থাকার মধ্যে আছে তার ভাইজি মিস রোজ আর এক গাদা চাকর বাকর বাবুর্চি বেয়ারা। বাবুর্চির নাম হলো জাইলস আর বেয়ারার নাম ব্রিটলস। দুজনেই এ বাড়িতে অনেকদিন ধরে আছে। ওদেরই একজন গুলি ছুঁড়েছিল। এ বাড়িটার কিছু দূরে একটা খানার মধ্যে অলিভারকে ফেলে দিয়েছিল সাইকোস। অনেকক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল সে। তারপর ঠান্ডা হাওয়ায় আস্তে আস্তে তার জ্ঞান ফিরে এলো। সে কোনো মতে উঠবার চেষ্টা করতেই পায়ের যন্ত্রণায় চিৎকার করে আবার বসে পড়ল। পায়ে অসম্ভব কষ্ট। অলিভার বুঝতে পারল, এভাবে আর কিছুক্ষণ থাকলে তাকে এমনিতেই মরতে হবে। যত কষ্টই হোক, এখান থেকে বেরিয়ে পড়তে হবে। দাঁতে দাঁত চেপে সে কোনো মতে উঠে দাঁড়ালো। সমস্ত শরীর টলছে। তবু সে পা টেনে টেনে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে বাগানওয়ালা বাড়িটার সামনে এসে দাঁড়ালো। বাড়িটা দেখেই সে বুঝতে পারল, এই বাড়িটাতেই তারা কাল রাতে ডাকাতি করতে এসেছিল। এখন তাকে দেখতে পেলে তো তারা পুলিশে দিয়ে দেবে। অলিভার আর কিছু ভাবতে পারছিল না। যন্ত্রণায় পা যেন ছিঁড়ে পড়ছে। পুলিশে দেয় দিক, তবু তো একটা আশ্রয় পাওয়া যাবে। সে দরজার কড়া ধরে ঝাঁকাতে লাগলো। তারপর অবসন্ন শরীরে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো। দরজার কড়া নাড়ানোর শব্দ ভিতরে সকলেই শুনতে পেয়েছিল। জাইলস, ব্রিটলস বাড়ির ঝি বসে বসে কাল রাতের কথাই আলোচনা করছিল। এই সময় কড়া নাড়ার শব্দ শুনে সকলে চমকে উঠল। ভয়ে কেউ দরজা খুলতে চায় না। শেষ পর্যন্ত সাহস করে দরজা খুলেই অবাক। মাটিতে পড়ে আছে একটা বাচ্চা ছেলে। জাইলস চেঁচিয়ে উঠল, আরে, এ ছেলেটা তো কালকের সেই ডাকাত। ব্রিটলস চেঁচিয়ে বলল, ধর ধর, পালিয়ে না যায়। আমার হাত থেকে পালানো অত সোজা? জাইলস অলিভারকে দু হাতে তুলে নিয়ে চেঁচাতে চেঁচাতে বলল, কর্তামা, দিদিমণি, ডাকাত ধরেছি। মিসেস সেইলি রোজের সঙ্গে তখন ব্রেকফাস্ট খেতে বসেছিলেন। ডাকাতের কথা শুনে ফ্যাকাশে হয়ে গেল তার মুখ। তিনি উপর থেকে চেঁচিয়ে বললেন, পুলিশে খবর দাও। জাইলস বলল, একেই কাল গুলি করেছিলাম, বেচার অজ্ঞান হয়ে গেছে। মিস রোজ বলল, তুমি আমাদের ডাক্তার লসবার্নকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো, আমরা যাচ্ছি। জাইলস বলল, আগে পুলিশ না আগে ডাক্তার? ব্রিটলস বলল, আগে দরকার পুলিশ। জাইলস বলল, দূর গাধা, আগে দরকার ডাক্তার। ব্রিটলস বলল, আগে দরকার পুলিশ। মিসেস সেইলি ওদের কথাবার্তা শুনে উপর থেকে চেঁচিয়ে বললেন, এখনো গেলে না তোমরা? শিগগির যাও। ওরা ছুটল ডাক্তার আর পুলিশ ডাকতে। ডাক্তার লসবার্ন পাশেই থাকেন, তিনি এলেন আগে। অলিভারকে পরীক্ষা করে তিনি যখন ওষুধ দিচ্ছিলেন,
তখন মিসেস সেইলি আর রোজ ঘরে ঢুকলেন। অলিভারকে একটা সোফায় ওইভাবে শুয়ে থাকতে দেখেই রোজের অন্তর করুণায় ভরে গেল। আহা, এমন সুন্দর ছেলে, এ আবার ডাকাত! অসম্ভব। সে কাছে গিয়ে অলিভারের মাথার এলোমেলো চুল গুছিয়ে দিল। তার হাতের ছোঁয়া পেয়ে অলিভার চোখ মেলে হাসল। মিসেস সেইলিও অলিভারকে দেখে অবাক হয়েছিলেন। তিনি ভেবেছিলেন একটা রুক্ষ চেহারা চোয়াড়ে লোককে দেখবেন, তার বদলে কোমল সুন্দর একটি ছেলে। অবাক হয়ে মিসেস সেইলি বললেন, এত সুন্দর ছেলে কখনোই ডাকাত দলের হতে পারে না। ডাক্তার লসবার্ন বললেন, বাইরে থেকে দেখে চট করে কিছু বোঝা যায় না। রোজ বলল, অসম্ভব, এত সুন্দর ছেলে ডাকাত না, এ আমি বাজি রেখে বলতে পারি। ডাক্তার লসবার্ন হেসে বললেন, ম্যাডাম, সুন্দর ছেলেরাই তাড়াতাড়ি পাপের খপ্পরে পড়ে। তুমি এ সংসারের কতটুকু খবর রাখো? রোজ বলল, হয়তো হতে পারে, তবে তার নিশ্চয়ই কারণ আছে। ছেলেবেলায় ও হয়তো কিছুই পায়নি, তাই বাধ্য হয়ে খারাপ দলে ঢুকেছে। লসবার্ন বললেন, তোমার কথা সত্যি হতে পারে, কিন্তু ঢুকে যখন পড়েছে তখন তো আইনের চোখে ও অপরাধী। পুলিশ ওকে তো ধরবে। রোজ মিসেস সেইলির দিকে তাকিয়ে বলল, পিসি, ওকে পুলিশে ধরিয়ে দিও না, কিছুতেই না। মিসেস সেইলি বললেন, আমিও তাই ভাবছি, কিন্তু পুলিশে তো খবর চলে গেল, পুলিশ এসে তো ওকে ধরে নিয়ে যাবে। রোজ কাঁদো কাঁদো মুখে বলল, না পিসি, তুমি ওকে বাঁচাও। মিসেস সেইলি ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, কি করা যায় বলুন তো? ডাক্তার লসবার্ন বললেন, ভারী মুশকিলের কথা। আইন তার নিজের পথে চলবে। ব্যাপারটা চেপে যাওয়া যেত, কিন্তু জাইলোস আর ব্রিটলস মুখ পাতলা লোক, ওদের সামলানো দরকার। ওদের আমি সামলাবো, হাতে কিছু গুঁজে দিলেই ওরা মুখ বন্ধ করে রাখবে। কিন্তু পুলিশের দারোগা তো ওদের জেরা করবে, তখন জেরার মুখে ওরা ছেলেটার কথা বলে ফেললে? তাহলে আপনি ওদের সামলান ডাক্তার, মিসেস সেইলি বললেন, যে করেই হোক ছেলেটাকে বাঁচাতে হবে। রোজেরও দু চোখে মিনতি, আপনি ওকে বাঁচান ডাক্তার। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ডাক্তার লসবার্ন নিচে নেমে এলেন। জাইলোস আর বিডলস বসে আবার গল্পে মেতে উঠেছিল। ডাক্তার এসে সোজাসুজি বললেন, জাইলোস, আমার মনে হয় তোমার বিরাট একটা ভুল হয়েছে। জাইলোস হকচকিয়ে বলল, কিসের ভুল? ডাক্তার বললেন, কাল খুব অন্ধকার ছিল, তার উপর বৃষ্টি, এর মধ্যে লোক চেনা খুব সোজা ব্যাপার না। কাল যে ডাকাত ছেলেটি এসেছিল, সেই ছেলেটি আর আজকের ছেলেটি একই ছেলে, এ তুমি শপথ করে বলতে পারো? জাইলোস বলল, তা পারি না অবশ্য। ডাক্তার লসবার্ন বলল, ডাকাতি যারা করতে আসে তারা বেশ বয়স্ক হয়, আর এ তো বাচ্চা ছেলে, ঠিক কিনা ব্রিটলস? ব্রিটলস আমতা আমতা করে বলল, তা তো ঠিক, এ তো একেবারে বাচ্চা ছেলে। ডাক্তার লসবার্ন বললেন, আর তাছাড়া আমি ডাক্তার হিসেবেই বলছি, এ ছেলের পায়ে গুলি টুলি লাগেনি, এ পড়ে গিয়ে চোট পেয়েছে। জাইলোস হাঁ করে ডাক্তারের কথা শুনছিল। ডাক্তার বললেন, জাইলোস, তুমি তো বিচক্ষণ লোক, আশা করি আমার কথা বুঝতে পেরেছ। পুলিশকেও এ কথা বলবে? জাইলোস বলল, আজ্ঞে, তা বলবো। ডাক্তার বললেন, আর তুমি ব্রিটলস? ব্রিটলস বলল, মিস্টার জাইলোস যা বলবেন আমিও তাই বলবো। ডাক্তার মৃদু হেসে বললেন, আর তাছাড়া মনে রেখো, এই সত্যি কথা বলার জন্যে কর্তামা অবশ্য তোমাদের ভালো মতোই পুরস্কার দেবেন। কিছুক্ষণ বাদেই দারোগা সাহেব ব্লেদার্স ঢুকলেন একদল পুলিশ সঙ্গে নিয়ে। মোটাসোটা চেহারা, বিরাট এক ভরি বেল্ট দিয়ে বাঁধা, নাকের নিচে বিরাট এক গোঁফ। ওরা আসতেই ডাক্তার লসবার্ন ওদের সাদর অভ্যর্থনা জানালেন। দারোগা সাহেব বাজখাই গলায় বললেন, কোথায় সেই ডাকাতটা? ডাকাত আবার কোথায়? ডাক্তার অবাক কণ্ঠে বললেন, আসলে গত রাত্রে যে ডাকাতের চেষ্টা হয়েছিল সে সম্পর্কে খবর দেওয়া হয়েছে আপনাকে। দারোগাবাবু চেয়ারে বসে বললেন, তবে যে বলা হলো একটা ডাকাত ধরেছে? ভুল বলেছে দারোগাবাবু, চাকর বাকরের ব্যাপার, কি বলতে কি বলে ফেলেছে। আসলে গত রাত্রে ডাকাতির ব্যাপারটাই। ডাকাতের ব্যাপারটা বলুন। মিসেস সেইলি দারোগাকে মোটামুটি বললেন ব্যাপারটা। অলিভারের কথা ঢেকে রেখেই বললেন। সব শুনে টুনে দারোগা সাহেব বিজ্ঞের মতো বললেন, এ ডাকাতি নিশ্চয়ই লাঙল দলের কাজ নয়। কি বলো ডাব? দারোগা সাহেবের সহকারী ডাব বললেন, আমারও তাই মনে হয়। ডাক্তার মাথা নেড়ে বললেন, যার কাজই হোক, আপনারা ঠিকই অপরাধীকে পাকড়াও করতে পারবেন। পাকড়াও তো ঠিকই করতে পারবো,
তবে আগে সেই ছেলেটির সাথে একবার কথা বলা দরকার। কোন ছেলেটি? ডাক্তার যেন আকাশ থেকে পড়লেন। যে ছেলেটিকে এবারের লোক পাকড়াও করেছে। আরে, সে ছেলেটি তো এবারের মানুষের আত্মীয়ের ছেলে। কদিন বাড়ি থেকে উধাও হয়েছিল, চাকররা দেখতে পেয়ে ধরে এনেছে। সে আবার ডাকাত, যত সব বুদ্ধুর দল। তবু তার সাথে আমি একবার কথা বলবো। সে খুব অসুস্থ, অজ্ঞানী বলতে পারেন। আমি ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে আমি এবারে চাকর বাকরদের জেরা করব। তাদের সাথেও ডাকাত দলের যোগ থাকতে পারে। প্রথমে ডাকা হলো জাইলসকে। দারোগা সাহেবের ভুঁড়ির দিকে তাকিয়ে তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। দারোগা সাহেব বললেন, কাল রাতে কজন ডাকাত এসেছিল? জাইলস বলল, আজ্ঞে হুজুর, অনেক ডাকাত। দারোগা গর্জন করে বললেন, অনেক ডাকাত আবার কি? ঠিক করে বলো, কজন ছিল? আজ্ঞে ৫-৭ জন। ৫ জন না ৭ জন? দারোগা বাবুর ভীম গর্জন। আজ্ঞে ৫ জন। ভয়ে কাঁপতে কাঁপতে জাইলস বলল। তাদের দেখতে কেমন? আজ্ঞে, তাদের দেখতে বড় ভয়ঙ্কর। যেমন লম্বা তেমনি মোটা, ভুঁড়িও আছে। চুপ! দারোগা বাবু ধমক দিলেন। তাদের হাতে কি ছিল? আজ্ঞে, বন্দুক, পিস্তল, ছোরা। তাদের দেখে তুমি কি করলে? আজ্ঞে, আমি দমাস করে গুলি ছুড়ে দিলাম। বাহ, বেশ বাহাদুরি কাজ করলে। গুলি ছোড়ার পর কি হলো? কি হলো তা ঠিক বলতে পারবো না হুজুর। তা পারবে কেন? দারোগাবাবু দাঁত খিচিয়ে বললেন। তোর মতো আর কে আছে, ডাক। জাইলস এক ছুটে গিয়ে ব্রিটলসকে পাঠিয়ে দিল। ব্রিটলস বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে এসে দাঁড়ালো। দারোগা বললেন, এই, তুই এখানে কি কাজ করিস? আজ্ঞে হুজুর, আমি এ বাড়ির হেড বেয়ারা। হেড বেয়ারা? তোর সাথে ডাকাত দলের যোগ নেই তো? বাপের জন্মে আমি কোনোদিন ডাকাত দেখিনি। কাল রাতে এ বাড়িতে ডাকাত এসেছিল, দেখিসনি? না তো। এত হইচই হলো, গুলি ছোড়াছুড়ি হলো, তুই কিছু জানিস না? আজ্ঞে, আমি তখন ঘুমোচ্ছিলাম। এত শব্দেও ঘুম ভাঙেনি? আজ্ঞে, ভেঙেছিল বোধহয়। মনে হলো অনেকগুলো লোক হইচই করছে। ওদের হাতে কি ছিল? কামান টামান থাকতে পারে। দূর বেটা, তুই এবার যা। দারোগা সাহেব বিরক্ত হয়ে ওকে তাড়িয়ে দিলেন। ডাক্তার লসবার্ন মিটিমিটি হাসছিলেন। এবার বললেন, দেখলেন তো এদের কাণ্ড? যখন যা মনে আসে তাই বলে ফেলে। তাই তো দেখছি। অনেক পরিশ্রম করেছেন, এবার একটু বিশ্রাম করুন। ডাক্তার লসবার্ন দারোগা সাহেব আর তার সহকারীকে পেট ভরে খানা আর মদ খাইয়ে দিলেন। ভরপেট খানা আর মদ খেয়ে দারোগা সাহেব খুব খুশি। তার উপর ডাক্তার যখন তাদের পকেটে কিছু মোটা টাকা গুঁজে দিলেন, তখন তারা আরো খুশি। অলিভারের কথা তখন আর তাদের মনে নেই, কিংবা থাকলেও ইচ্ছা করেই ভুলে গেলেন। টাকা নিয়ে দলবল নিয়ে দারোগাবাবু থানায় ফিরে গেলেন। মিসেস সেইলির বাড়িতে অলিভার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। রোজের সেবা শুশ্রূষা, স্নেহ, ভালোবাসা তাকে যেন নতুন জীবন এনে দিল। মিসেস সেইলিও অলিভারকে খুব ভালোবাসেন। অলিভার এর মধ্যে একদিন তার জীবনের সব ঘটনা ওদের জানালো। শুনে ওদের মনে আরো সহানুভূতি হলো। আহা বেচারা, সে জন্মকাল থেকে কত কষ্টই না পেয়েছে। অলিভারের উপর তাদের আদর যত্ন আরো বেড়ে গেল। অলিভার সবসময় তাদের খুশি করতে চায়। তারা কোনো কাজ করতে বললে সে যেন ধন্য হয়ে যায়। রোজকে বলে, তুমি আমাকে অনেক অনেক কাজ দাও না কেন দিদি? রোজ হেসে বলে, তোকে অনেক অনেক কাজ করতে হবে না, কাজের লোক অনেক আছে এ বাড়িতে। অলিভার বলে, তোমাদের কোনো কাজ করতে পারলে আমার খুব আনন্দ হয়। রোজ বলে, তুই যে অবস্থায় ছিলি তার থেকে যে উদ্ধার পেয়েছিস তাতেই আমাদের আনন্দ। অলিভার বলল, আমাকে একবার মিস্টার ব্রাউনলোর কাছে নিয়ে যাবে দিদি? তিনি হয়তো আমাকে চোর ভাবছেন। রোজ বলল, তার জন্য চিন্তা কি? আজই ডাক্তার লসবার্নের সাথে তোকে মিস্টার ব্রাউনলোর বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। অলিভার সেদিন বিকেলে মিস্টার সেইলের ঘোড়ার গাড়িতে চড়ে মিস্টার ব্রাউনলোর বাড়ির দিকে যাত্রা করল। সে বাড়িতে গিয়ে শুনল ব্রাউনলো ওয়েস্ট ইন্ডিজ চলে গিয়েছেন। তার সঙ্গে গেছেন মিসেস বেডুইন আর তার বন্ধু। হতাশ হয়ে অলিভার ফিরে এলো। কদিন পর মিসেস সেইলি ওদের সকলকে নিয়ে চলে গেলেন তার পল্লী ভবনে। জায়গাটা ভারী সুন্দর। আশেপাশে ছোট ছোট টিলা, গাছপালা, খোলা মাঠ, ঝোপঝাড়। প্রকৃতি যেন এখানে সহজ সৌন্দর্যে নিজেকে উজাড় করে দিয়েছে। গ্রামের মধ্যেই একটা ছোট্ট সুন্দর গির্জা, কাছাকাছি কয়েকটা সমাধি। অলিভার এখানে এসে এক নতুন জীবনের খোঁজ পেল। গ্রামের পথ ধরে ও আপন মনে ঘুরে বেড়ায়। ঝোপঝাড় থেকে কত কি তুলে আনে।
গির্জার কাছে এক বৃদ্ধ মাস্টারমশাইয়ের কাছে সে পড়তে যায়। বিকেল হলে রোজ আর মিসেস সেইলির সাথে গ্রামের পথে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর বাড়ি ফিরে রোজ পিয়ানোর সামনে বসে গান গায়। আহ, কি মিষ্টি সেই গান! জীবন যে এত মধুর হতে পারে অলিভার কোনোদিন স্বপ্নেও ভাবেনি। দেখতে দেখতে এখানে 3-3টে মাস যে কিভাবে কোনখান দিয়ে কেটে গেল তা বোঝা গেল না। অন্যান্য দিনের মতো সেদিনও ওরা 3জন বিকেলে বেরিয়ে ফিরে এসেছে সন্ধ্যার পরে। রোজ বসেছে পিয়ানোর সামনে। অলিভার মুগ্ধ হয়ে শুনছে রোজের গান। হঠাৎ রোজের গান থেমে গেল। মাথাটা ঝুঁকে পড়ল পিয়ানোর উপর। মুখে একটা অস্ফুট আর্তচিৎকার। মিসেস সেইলি আর অলিভার ছুটে গেল। রোজের মুখ ফ্যাকাশে। কি হয়েছে রোজ? মিসেস সেইলি রোজের হাত ধরলেন। বুকে খুব কষ্ট হচ্ছে, রোজ আস্তে আস্তে বলল। মাথাটাও ঘুরছে। চলো চলো, শুয়ে থাকবে, চলো। মিসেস সেইলি রোজকে ধরে ধরে বিছানায় নিয়ে শুয়ে দিলেন। রোজ অবসন্নভাবে শুয়ে চোখ বুজল। ওর মুখে যন্ত্রণার ছাপ। দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে। ডাক্তার ডাকবো কর্তামা? অলিভার জিজ্ঞাসা করল। এখানে ডাক্তার কোথায়? মিসেস সেইলি বললেন। এখানে কোনো ডাক্তার নেই। যে হাতুড়ে একজন আছে তাকে দিয়ে কোনো কাজ হবে না। তাহলে কি হবে? অলিভারের গলায় আকুলতা। ভালো ডাক্তারকে যে করেই হোক আনতেই হবে। আমিও তো সেই কথাই ভাবছি। তুই একটা কাজ করতে পারবি? নিশ্চয়ই পারবো। তুই আমার একটা চিঠি নিয়ে চলে যা ডাক্তার লসবার্নের কাছে। এখান থেকে 4 মাইল দূরে একটা গঞ্জ পাবি। গঞ্জ থেকে ঘোড়ায় চেপে লন্ডনে চিঠি পৌঁছে দেবার লোক পাওয়া যায়। তাদের খোঁজ করে তুই এই চিঠি দিবি। পারবি তো এত সব কাজ? খুব পারবো। তুমি এক্ষুনি চিঠি লিখে দাও। মিসেস সেইলি ডাক্তার লসবার্নকে চিঠি লিখে দিলেন। কিছু টাকা দিলেন অলিভারের হাতে। সেই টাকা আর চিঠি নিয়ে অলিভার ছুটতে লাগলো ঊর্ধ্বশ্বাসে। ছুটতে ছুটতে খানাখন্দ পেরিয়ে মাঠের আল ভেঙে সে পৌঁছালো গঞ্জে। খোঁজ নিয়ে সে হাজির হলো জর্জ নামের একটা হোটেলের সামনে। এখান থেকেই ঘোড়ার ডাক যায় লন্ডনে। তখন ডাক যাবার সময় ছিল না। তবু অলিভার একজন ডাকবাহককে হাতে পায়ে ধরে টাকা দিয়ে লন্ডনে চিঠি নিয়ে যেতে রাজি করালো। তাকে বারবার বলে দিল, আমার দিদি খুব অসুস্থ, যেভাবেই হোক খুব তাড়াতাড়ি ডাক্তারের হাতে চিঠিখানা পৌঁছে দিও। ডাকবাহক ঘোড়ায় চেপে লন্ডনের পথে যাত্রা করল। অলিভার হোটেলের সামনে থেকে ফিরবার জন্য পা বাড়ালো। আর সেই সময় তার ধাক্কা লেগে গেল কার সঙ্গে। একেই অন্ধকার, তার উপর কুয়াশা, কেউ কাউকে ভালো করে দেখতে পায়নি। অলিভার অপ্রস্তুত হয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অচেনা লোকটা ঘুষি বাগিয়ে তেড়ে এলো। তুই ভেবেছিস কি কবর থেকে উঠে এসে আবার আমায় ভোগাবি? লোকটা তেড়ে এসেই ধপাস করে মাটিতে পড়ে গেল। মুখ দিয়ে গো গো শব্দ হতে লাগলো। অলিভার তাড়াতাড়ি হোটেলের লোকজন ডেকে লোকটার চোখে মুখে জল দেবার ব্যবস্থা করল। এদিকে রাত হয়ে যাচ্ছিল। সে আবার বাড়ির দিকে হাঁটতে লাগলো। বাড়িতে এসে দেখল রোজ সেই একইভাবে শুয়ে আছে। যন্ত্রণা আরও বেড়েছে। মিসেস সেইলি তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অলিভার এসে মাথার শিওরে দাঁড়ালো। চিঠি পাঠিয়ে দিয়েছিস অলিভার? হ্যাঁ কর্তামা, ডাক্তারবাবু চিঠি তাড়াতাড়ি পেয়ে যাবেন। চিঠি পেলেই ডাক্তার চলে আসবে, এ বিশ্বাস আমার আছে, মিসেস সেইলি বললেন। এখন কখন আসে কে জানে। ডাক্তার এলেন গভীর রাতে। এসে রোজকে ভালো করে পরীক্ষা করলেন। মুখ গম্ভীর হয়ে গেল তার। ব্যাগ খুলে কি সব ওষুধ দিলেন। তারপর বাইরের ঘরে এসে বসলেন। কি অবস্থা ডাক্তারবাবু? অবস্থা খুব ভালো নয়, ডাক্তার গম্ভীর গলায় বললেন। কি বলছেন ডাক্তারবাবু? মিসেস সেইলি প্রায় চিৎকার করে উঠলেন। উতলা হয়ে কোনো লাভ নেই, ওষুধ দিয়েছি, 24 ঘন্টা সময়, সেরে উঠলে এর মধ্যে উঠবে। না সারার হলে। ডাক্তার চুপ করে গেলেন। মিসেস সেইলি কোনো কথা বললেন না। চুপ করে বসে রইলেন বসার ঘরে। অলিভারও চুপচাপ। ঘড়ির কাঁটা এগোতে লাগলো একটু একটু করে। ডাক্তার এক একবার যান, দেখে আবার বসার ঘরে এসে বসেন। সারা রাত ধরে ওরা বসে আছে। ভোর হলো। ঘরের মধ্যে সূর্যের আলো এসে ঢুকল। যন্ত্রচালিতের মতো ওরা সকালের কাজকর্ম সারলেন। খাবার দাবার পড়ে রইল। কারো কিছু মুখে দিতে ইচ্ছেও হলো না। সারা বাড়িতে অদ্ভুত এক স্তব্ধতা। সন্ধ্যের দিকে ডাক্তার রোজকে দেখতে গেলেন। অন্যান্যবার ফিরে আসেন গম্ভীর মুখে। এবার যেন মুখের ভাবে পরিবর্তনের চিহ্ন। মিসেস সেইলিয়ার থাকতে পারলেন না। আকুল কণ্ঠে বললেন, এখন কেমন ডাক্তার, বাঁচবে তো? এখনো বহু বছর বাঁচবে রোজ। ডাক্তার নিশ্চিন্ত মুখে একটা সিগারেট ধরালেন। বিপদ কেটে গেছে, ভগবানকে ধন্যবাদ দিন। মিসেস সেইলির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
অলিভারের আনন্দে নাচতে ইচ্ছে হচ্ছিল। সামনে বসা ডাক্তারকে মনে হলো সাক্ষাৎ ভগবান। ও ছুটে গিয়ে ডাক্তারের দুহাত ধরে অন্তরের কৃতজ্ঞতা জানালো। পরদিন সকালে পল্লী ভবনে এসে হাজির হলেন হ্যারি সেইলি। হ্যারি মিসেস সেইলির একমাত্র ছেলে। লন্ডনে আলাদা বাড়িতে থাকে। খুব বড় চাকরি করে আর পার্লামেন্টের মেম্বার। গণ্যমান্য সমাজে তার খুব নামডাক। মিসেস সেইলির চিঠি পেয়ে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন জাইলোসকে সঙ্গে নিয়ে। গেটের কাছে অলিভারকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, এই যে মাস্টার টুইস্ট, খবর কি? মিস রোজ? অলিভার ছুটে বাড়ির কাছে গিয়ে বলল, ভালো আছেন? হ্যারি লাফ দিয়ে গাড়ি থেকে নেমে অলিভারের হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, ঠিক করে বলো, ভালো না মন্দ? আমাকে ধোকা দিও না কিন্তু। অলিভার বলল, না না, সত্যি বলছি, রোজ দিদি ভালো আছেন, বিপদ কেটে গেছে, ডাক্তারবাবুও এখানে আছেন। হ্যারি বললেন, ওহ, বাঁচা গেল। চিঠি পাবার পর যে অবস্থায় কেটেছে আমার। মা কোথায়? তিনি রোজ দিদির ঘরেই আছেন। চলো চলো, আমার তো উড়ে যেতে ইচ্ছে করছে। হ্যারি অলিভারের হাত ধরে মা মা বলে ডাকতে ডাকতে সোজা উপরে উঠে গেলেন। জাইলোসও এলো লাফাতে লাফাতে। হ্যারি ঘরে ঢুকে রোজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রোজও তাকিয়ে রইল। ওর চোখের পাতা যেন কাঁপছিল। হ্যারি মার দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে সঙ্গে সঙ্গে চিঠি দাওনি কেন মা? মিসেস সেইলি বললেন, প্রথমে তো আমরা কিছু বুঝতে পারিনি। ডাক্তার এসে রোগের গুরুত্ব বলার সঙ্গে সঙ্গে তোকে চিঠি দিলাম। হ্যারি ডাক্তার দিকে তাকিয়ে বললেন, এখন মিস রোজ কেমন আছেন ডাক্তার লসবার্ন? এখন বেশ ভালো, বিপদ অনেকটাই কেটে গেছে। দিন কতক বিশ্রাম নিলেই একেবারে সেরে উঠবেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার লসবার্ন। হ্যারি বললেন, আপনি না থাকলে কি যে হতো। সবই ভগবানের ইচ্ছা, ডাক্তার বললেন। এই বাচ্চা ছেলেটা দৌড়ঝাঁপ করে ঠিকমতো চিঠি পৌঁছে দেবার ব্যবস্থা করেছিল বলেই সবকিছু করা সম্ভব হলো। হ্যারি অলিভারের কাঁধে এক চাপড় মেরে বললেন, ও তো একটা খুদে ডাকাত। জাইলোস এতক্ষণ ঘরের মধ্যে চুপ করে দাঁড়িয়েছিল। এবার গম্ভীর কণ্ঠে বলল, না বাবু, ওকে ডাকাত টাকাত বলবেন না। সেবার দারোগাবাবু যা হেনস্থা করল। ঘরের সকলে হো হো করে হেসে উঠল। ডাক্তার লসবার্ন বললেন, ভালো কথা জাইলোস, এর মধ্যে বাড়িতে আর ডাকাত আসেনি তো? আমি থাকতে ডাকাত আসবে কোন সাহসে? জাইলোস বেশ গর্বের সঙ্গে বলল, তা যা বলেছ। ডাক্তার লসবার্ন হেসে বললেন, তোমার মতো বীরপুরুষ যে এই বাড়িতে থাকে তার ধারে কাছেও ডাকাত ঘেঁষতে পারে না। কি যে বলেন ডাক্তারবাবু? লজ্জিতভাবে হাসতে লাগলো জাইলোস। রোজ সেরে উঠতে লাগলো। ডাক্তার লসবার্ন বিদায় নিয়ে চলে গেলেন। হ্যারি কদিন পল্লী ভবনে থেকে গেলেন। তিনি রোজ সকালে অলিভারকে সঙ্গে নিয়ে বেড়াতে বেরোন। ফেরার সময় দুজনের হাতে থাকে একরাশ ফুল। মিস রোজ ফুলগুলো পেয়ে খুব খুশি। ফুল পেলে তার মুখে ফুলের মতোই হাসি ফুটে ওঠে। হ্যারি ঘরে ঢুকলে অলিভার অন্য কাজ করতে চলে যায়। সে লক্ষ্য করে, হ্যারিকে দেখলে রোজ দিদির মুখে যেন খুশির আলো ফুটে ওঠে। অন্যদিকে কেমন যেন বিষণ্ণতায় তার সুন্দর চোখজোড়া চিকচিক করতে থাকে। কদিন বেশ ভালোভাবে কেটে গেল। হ্যারির অনেক কাজকর্ম জমে আছে লন্ডনে। তার ফেরার সময় হয়েছে। ফিরে যাবার আগের দিন সন্ধ্যায় হ্যারি রোজের ঘরে এসে বললেন, রোজ, আমি সকালেই চলে যাচ্ছি। আমার খুব খারাপ লাগছে তোমাকে ছেড়ে যেতে। রোজ মৃদু কণ্ঠে বলল, তুমি চলে গেলে আমারও খুব খারাপ লাগবে। হ্যারি হেসে বলল, ছাড়াছাড়িটা যখন দুজনের পক্ষেই খুব দুঃখের ব্যাপার, তখন এটা যাতে না হয় তার জন্য তাহলে চেষ্টা করি, কি বলো? রোজ মুখ নিচু করে বসে থাকে। হ্যারি বললেন, তোমাকে আমি কতখানি ভালোবাসি সে শুধু ভগবানই জানেন। তোমাকে বিয়ে না করা পর্যন্ত আমার শান্তি নেই রোজ। রোজ বলল, আমিও তোমাকে কতখানি ভালোবাসি সে ভগবান জানেন। আমার মন সবসময় তোমার কাছে পড়ে থাকে। তুমি আমাকে বিয়ে করতে চাও, এর চেয়ে সৌভাগ্য আর আমার কি হতে পারে? কিন্তু আমি যে নিরুপায়ে। কেন একথা বলছো কেন রোজ? তুমি তো জানো আমার নিজের বলতে কেউ নেই। তোমার মা আমাকে মেয়ের মতো করে মানুষ করেছেন। আমার নামে কত অপবাদ দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তিনি আমাকে ভালোবাসেন। আমিও তো তোমাকে ভালোবাসি রোজ। তোমার নামে যে যা খুশি অপবাদ দিক, তাতে আমার কোনো লাভ ক্ষতি নেই। তোমার না থাকলেও আমার আছে হ্যারি। রোজ আস্তে আস্তে বলল, তোমার এত নাম ডাক, এত প্রতিপত্তি, আমার মতো পথের মেয়েকে বিয়ে করলে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। সেটা আমার ব্যাপার। তুমি একটু বুঝতে চেষ্টা করো লক্ষ্মীটি। আমি বুঝেই তোমাকে বলছি হ্যারি, তুমি আমাকে ভুল বুঝো না।
তুমি আমাকে বিয়ে করলে সমাজ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, আর আমাকেও ছেড়ে কথা বলবে না। বলবে আমি তোমার টাকা পয়সার সম্পত্তির লোভেই তোমাকে বিয়ে করেছি। লোকের বলায় কি এসে যায় রোজ? অনেক কিছুই এসে যায় হ্যারি। আমি তো হাজার হলেও তোমাদের করুণার পাত্রী, সে কথা আমি কিছুতেই ভুলতে পারি না। ওই অলিভার আর আমার অবস্থা তো একই। বলতে বলতে রোজের দু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। হ্যারি তাড়াতাড়ি উঠে ওর চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ঠিক আছে, 1 বছর সময় নাও। এর মধ্যে দেখবে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তখন আমার কথা আবার ভেবে দেখবে। বলো। দেখব হ্যারি, নিশ্চয়ই দেখব। রোজ কাঁদতে কাঁদতে বলল, 1 বছর কেন, আমি সারা জীবন শুধু তোমার জন্যই তপস্যা করে কাটাবো, এ তুমি জেনে রাখো। হ্যারি রোজকে আদর করে বিদায় নিল। মিস্টার বাম্বল মিসেস কর্নিকে বিয়ে করার পর খুব বিপদে পড়ে গেছেন। 2 মাস হলো বিয়ে হয়েছে, এর মধ্যেই তিনি একেবারে বেলুনের মতো চুপসে গেছেন। কোথায় গেছে তার সেই চকচকে পোশাক? এখন তার অঙ্গে ঢিলে ঢালা কোঁচকানো পোশাক। চেহারা রোগা হয়ে গেছে, সে হম্বিতম্বি আর নেই। মিসেস কর্নি এখন মিসেস বাম্বল হয়ে হম্বিতম্বির সমস্ত দায়িত্ব নিজে নিয়েছেন। তিনি এখন মিস্টার বাম্বলের কর্তা। তার হুকুম ছাড়া মিস্টার বাম্বলের এক পাও কোথাও যাবার হুকুম নেই। মিসেস বাম্বল এখন রায়বাঘিনী। উঠতে বসতে দুজনের ঝগড়া। সেদিনও কি নিয়ে দুজনের তুমুল ঝগড়া বেঁধে গেল। মিস্টার বাম্বল বললেন, ওহ, মাত্র 2 মাস বিয়ে হয়েছে, মনে হচ্ছে যেন 200 বছর ধরে আগুনে ভাজা ভাজা হচ্ছে। মিসেস বাম্বলও পাশ থেকে খ্যানখ্যানে গলায় বললেন, ভাজা ভাজা হবে না তো কি মোহানের ঠান্ডা জলে ভাসবে? বুড়ো গাধা কোথাকার। মিস্টার বাম্বল কপাল চাপড়ে বললেন, হায় হায়, কি ভুলই না করেছি আমি। মাত্র 6খানা ভাঙা চামচ, একটা মরচে পড়া রূপোর বাটি, 1 কাঁধ ভাঙা দুধের গামলা, কিছু ভাঙা চেয়ার টেবিল আর মাত্র 20টা পাউন্ড। এর লোভেই জীবনটা বিক্রি করেছি আমি। তোমার জীবনের দাম তো কানাকড়িও নয়, এই যে পেয়েছো তোমার বাপের ভাগ্যি। বাপ তুলো না বলছি, 100 বার তুলব। ভালো হবে না বলছি। কি করবে, মারবে? মিসেস বাম্বল তার বিশাল বপু নিয়ে এসে বুক ফুলিয়ে বাম্বলের সামনে দাঁড়ালেন। তার সে রণচণ্ডী চেহারা দেখে ভয়ে ঘাবড়ে গেলেন মিস্টার বাম্বল। একথা সত্যি, মিসেস বাম্বল তাকে 2-4 ঘা দিলে তিনি শেষ হয়ে যাবেন। বেগতিক দেখে তিনি একটা চেয়ারে ধপ করে বসে পড়ে রুমাল দিয়ে নাক মুছলেন। বাম্বল রণে ভঙ্গ দিলেন দেখে মিসেস কিছুটা হতাশ হলেন। কিছুক্ষণ অপেক্ষা করে স্বামীর সামনে গিয়ে বললেন, আজকে সারাদিন চেয়ারে বসে নাক ঝাড়বে? আমার নাক আছে, আমি ঝাড়বো, তাতে তোমার কি? আমার উপর তোমার কোনো অধিকার নেই। কার অধিকার আছে? আমার অধিকার। মিস্টার বাম্বল নিজের মাথায় টোকা দিয়ে বললেন, আমার উপর শুধু আমারই অধিকার, বুঝলে? বুঝলাম, মিসেস বাম্বল তাচ্ছিল্যের সঙ্গে বললেন। মিস্টার বাম্বল ভাবলেন, মিসেস বোধহয় একটু কোণঠাসা হয়েছেন, তাই তিনি এবার বেশ গলা চড়িয়ে বললেন, তোমার উপরও শুধু আমারই অধিকার, এ কথাটাও জেনে রাখো। আইন পুরুষদেরই শুধু অধিকার দিয়েছে, মেয়েদের কাজ হলো নতমস্তকে পুরুষের আদেশ পালন করা। তুমি একটা শয়তান, তুমি একটা জানোয়ার। বলতে বলতে মিসেস বাম্বল ভ্যাঁ করে কেঁদে ফেললেন। অত বড় জাদ্রের মহিলার কান্না দেখে মিস্টার বাম্বলের মনে খুব ফুর্তি। তার মনে হলো, হ্যাঁ, তিনি একটা পুরুষ সিংহ বটে, এমন একটা সিংহী জব্দ করেছেন। এবার উঠে দাঁত খিচিয়ে বললেন, কাঁদো কাঁদো, আরো বেশি করে কাঁদো, বদমেয়ে ছেলে কোথাকার। পুরুষ সিংহ কাকে বলে দেখো। মিস্টার বাম্বল মনের আনন্দে শীষ দিতে দিতে বাইরে যাবার জন্য ফিরে দাঁড়িয়েছিলেন। এমন সময় মিসেস বাম্বল পাগলের মতো ছুটে এসে স্বামীর ঘাড়ে এক ঘুষি বসিয়ে দিলেন। বো করে উড়ে গেল মিস্টার বাম্বলের মাথার টুপি। ততক্ষণে তার উপর শুরু হয়ে গেছে কিল চর ঘুষির বৃষ্টি। মিস্টার বাম্বল ঝরে পড়া গাছের মতো বসে পড়তেই মিসেস বাম্বল তাকে চ্যাংদোলা করে তুলে এনে একটা চেয়ারে জোর করে বসিয়ে দিলেন। তারপর এক হ্যাঁচকা টানে তার মাথা থেকে কয়েক গোছা চুল খাবলে নিয়ে বললেন, পুরুষ সিংহকে খুব কম শাস্তিই দিলাম, এবার দয়া করে বেরিয়ে যাও এখান থেকে, নইলে তোমার কপালে আরও আছে। মিস্টার বাম্বল ফ্যালফ্যাল করে স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। মিসেস বাম্বল হুঙ্কার ছাড়লেন, এখনো হাদার মতো বসে আছো, গেট আউট। এই বলে তেড়ে আসতেই মিস্টার বাম্বল উঠেই চোঁ চোঁ দৌড়। মিস্টার বাম্বল পাগলের মতো পথে পথে ঘুরতে লাগলেন। মনে মনে যে মিসেস বাম্বলকে কত গালাগালি দিলেন তারই অত্যা নেই। ধত্তরি, ঘেন্না ধরে গেল বিয়ের নামে। লোকে যে কি সুখে বিয়ে করে, মাত্র 2 মাসেই এই, 2 বছরে না জানি কি হবে। ততদিন কি আর তিনি বেঁচে থাকবেন? মিসেসের আগের স্বামীর মতো দশা হবে তার।
এর মধ্যে আবার ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। এবার বৃষ্টিকে গালাগালি দিতে দিতে বাম্বল একটা মদের দোকানে ঢুকে এক গ্লাস মদ নিয়ে বসলেন। প্রায় তার সঙ্গে সঙ্গে ঢুকলো আরেকটি লোক, বেশ লম্বা, রং তামাটে, লম্বা ঝুলের কোট পরা, দেখলেই বোঝা যায় নেশা করা লোক। লোকটা এসেই ধপ করে বাম্বলের সামনে বসে পড়ল, তারপর পুরো এক বোতল মদ নিয়ে বসল। বাম্বল মদ খেতে খেতে কটমট করে তাকালেন লোকটার দিকে। লোকটা মদ খেতে খেতে বারবার দেখছিল বাম্বলের দিকে, মুখে মৃদু মৃদু হাসি। মিস্টার বাম্বল আর থাকতে না পেরে বললেন, মশাই কি এখানে নতুন? লোকটা হেসে বলল, তা একরকম নতুনই বলতে পারেন, আমি আপনার খোঁজেই এসেছি। আমার খোঁজে? মিস্টার বাম্বল অবাক হয়ে বললেন, আমি তো আপনাকে চিনি না। কোনো দরকার নেই চেনার, আমিও আপনাকে চিনি না, তবে নিজের গরজেই চিনতে হয়েছে। আপনি তো মিস্টার বাম্বল, অনাথ আশ্রমের ম্যানেজার। আমি বর্তমানে অন্যতম কর্তা ব্যক্তি। বাম্বল গম্ভীর হয়ে বললেন, আমার প্রমোশন হয়েছে। তা বেশ বেশ, শুনে খুশি হলাম। আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম, দেখলাম আপনি বেরিয়ে যাচ্ছেন, পিছু পিছু এসে আপনাকে ধরেছি। বেশ করেছেন। এবার আপনার মতলবখানা কি, খুলে বলুন তো। মতলব আর কিছু নয়, দু চারটে খবর জানতে চাই শুধু, তবে এমনিতে নয়, কিছু দান দিচ্ছি, ধরুন। লোকটা পকেট থেকে দুটো নোট বের করে বাম্বলের পকেটে গুঁজে দিল। বাম্বল আবার সে দুটো বের করে ভালো করে পরীক্ষা করে পকেটে পুরলেন। লোকটা বলল, এটা আগাম দিচ্ছি, খবর অনুযায়ী আরও পাবেন। বলুন, কি খবর জানতে চান? বছর 12 আগে আপনাদের আশ্রমের একটি শাখায় একটি ছেলের জন্ম হয়েছিল, মনে আছে সে কথা? আমাদের আশ্রমে রোজই গাদা গাদা ছেলের জন্ম হচ্ছে, কে তার খোঁজ রাখে? দূর মশাই, ভালো করে মনে করুন তো। লোকটা বিরক্ত হয়ে বলল, বছর 12 আগে একজন অনাথা মেয়ে ছেলে আপনাদের আশ্রমে একটি ছেলের জন্ম দিয়ে মারা গেল। ও, অলিভারের কথা বলছেন? বাম্বল এবার উৎসাহের সঙ্গে বললেন, ছোড়াটা ভারী বজ্জাত। অলিভার বজ্জাত হোক সজ্জাত হোক, তাতে আমার কিছু এসে যায় না। আমি অলিভারের খবর জানতে চাইছি না। তবে কার খবর জানতে চাইছেন? আমি জানতে চাচ্ছি সেই বুড়ি ধাইয়ের খবর, যে জন্মের সময় অলিভারের মায়ের কাছে ছিল। ও, সেই স্যালি বুড়ি, সে তো মারা গেছে। মারা গেছে? লোকটার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। ভারী মুশকিল হলো তো তাহলে। স্যালি বুড়ি মারা গেছে, তাতে আপনার মুশকিল কিসের? সেসব জেনে আপনি কি করবেন? বেঁচে থাকলে আপনিও বেশ কিছু টাকা পেতেন। মিস্টার বাম্বল খুব চালাক মানুষ। তিনি বুঝতে পারলেন যে এই লোকটি এমন কিছু খবর জানতে চায় যা সম্ভবত স্যালি জানত। স্যালি বুড়ি মরবার সময় তার স্ত্রীকে কী সব গোপন কথা বলে গিয়েছিল, তবে কি লোকটা সেই গোপন কথা জানতে চায়? লোকটা মদের দাম মিটিয়ে দিয়ে বলল, আপনারও বরাত খারাপ, যাগ্গে চলি। মিস্টার বাম্বল বললেন, শুনুন মিস্টার, স্যালি বুড়ি মারা গেছে বটে, তবে মরার আগে সে কিছু গোপন কথা এক মহিলাকে বলে গেছে, তা জানি। লোকটি একথা শুনে আবার ধপ করে বসে পড়ল, তার চোখে মুখে ভয়ের রেখা। মিস্টার বাম্বল বললেন, কি হলো? লোকটি বলল, কিছু হয়নি। সে মহিলাটিকে আপনি চেনেন? মিস্টার বাম্বল বললেন, মোটামুটি চিনি। লোকটি বলল, তার সাথে আমাকে একবার দেখা করতেই হবে। কি করে দেখা পাওয়া যাবে? একমাত্র আমার মাধ্যমেই তার সাথে দেখা হওয়া সম্ভব। বাম্বল গম্ভীরভাবে বললেন, কাল রাত 9টা নাগাদ তাকে নিয়ে এই ঠিকানায় চলে আসুন, আপনাকে খুশি করে দেব। এই বলে লোকটি একটি ঠিকানা লেখা কাগজ বাম্বলের হাতে দিয়ে দোকান থেকে বেরিয়ে গেল। মিস্টার বাম্বল হাঁ করে তাকিয়ে রইলেন কাগজটার দিকে। এতে শুধু ঠিকানাই লেখা আছে, কারো নাম লেখা নেই। লোকটা কে? আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল চার্লস ডিকেন্সের লেখা গল্প অলিভার টুইস্ট। আজকে ছিল গল্পটির 3য় পর্ব। আর পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।